আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ গুলো তোমাদের পদার্থবিজ্ঞানের প্রতিফলন অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আশা করি তুমি এমসিকিউ গুলো ভালো মতো দেখলে এই অধ্যায়ের বেসিক এবং এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো তাহলে শুরু করা যাক। এখানে দেখো, প্রথম যে এমসিকিউটি দেওয়া আছে, অবতল দর্পণের বিবর্ধন। অবতল দর্পণের বিবর্ধন আসলে কি রকম হয়? এখানে এম দ্বারা বিবর্ধন বোঝানো হয়েছে, আর এম ইজ গ্রেটার দেন 1, এম ইজ লেস দেন 1 এবং এম ইকুয়াল 1, তিন ধরনের বিবর্ধন দেখানো হয়েছে। দেখি তাহলে অবতল দর্পণের সবগুলো বিবর্ধন ঘটে না একটি বা দুটি ঘটে। খেয়াল করে দেখো, যখন আমরা বক্রতার কেন্দ্রে কোনো লক্ষ্যবস্তু রাখি, ঠিক বক্রতার কেন্দ্রেই প্রতিবিম্ব গঠিত হয় এবং লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়। সেক্ষেত্রে লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হলে বিবর্ধন 1 হয়। এই যে এম ইকুয়াল 1 হবে এটা। আর যদি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট আকারের প্রতিবিম্ব গঠিত হয় তাহলে এম ইজ লেস দেন 1 হয়। যদি লক্ষ্যবস্তুর চেয়ে বড় আকারের প্রতিবিম্ব গঠিত হয় তাহলে এম ইজ গ্রেটার দেন 1 হয়। এখন দেখো, যদি আমরা সি আর এফ এর মধ্যে এখানে একটি লক্ষ্যবস্তু রাখি তাহলে এটার প্রতিবিম্ব গঠিত হয়। আমরা রশ্মি চিত্রের মাধ্যমে এর আগে দেখেছি। এটা অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে এখানে একটি বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা এম এর মান 1 এর চেয়ে বড় পাবো, অর্থাৎ এম ইজ গ্রেটার দেন 1 পাবো। তাহলে এটা রাইট। এখন আমরা যদি অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে যদি আমরা রাখি, অসীম এবং বক্রতার কেন্দ্রে যদি আমরা লক্ষ্যবস্তু স্থাপন করি এই ধরে এখানে, তাহলে আমরা এই দিকে একটি বিম্ব পাবো। এই বিম্বটি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট আকারের হয়, অর্থাৎ এখানে আমরা খর্বিত বা ছোট বিম্ব পাবো। সেই ক্ষেত্রে বিবর্ধন হয় 1 এর চেয়ে ছোট, অর্থাৎ এম ইজ লেস দেন 1। অর্থাৎ এখানে তিনটি উত্তরেই সঠিক, অর্থাৎ ঘ হবে আনসার। ওকে, এখানে দেখো আরেকটি এমসিকিউ দেওয়া আছে। নিচের উক্তিগুলো লক্ষ্য করো। সকল দর্পণে অবাস্তব বিম্ব হয়, অর্থাৎ সকল দর্পণে অবাস্তব বিম্ব হয় কিনা সেটা আমরা একটু দেখব। আমরা জানি সমতল দর্পণে শুধু অবাস্তব বিম্ব গঠিত হয়, এবং অবতল দর্পণে অবাস্তব এবং বাস্তব দুই ধরনের বিম্বই গঠিত হয়, এবং উত্তল দর্পণে শুধু অবাস্তব বিম্ব গঠিত হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সকল দর্পণে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব। তাহলে নাম্বার 1 রাইট। অবতল দর্পণে বিবর্ধন 1, অর্থাৎ অবতল দর্পণে বিবর্ধন ইজ গ্রেটার দেন 1। বিবর্ধন গ্রেটার দেন 1 হয়, এখানে লেস দেন 1ও হয়। অর্থাৎ অবতল দর্পণে শুধু বিবর্ধন ইজ গ্রেটার দেন 1 হয় না, এখানে লেস দেন 1ও হয়, গ্রেটার দেন 1ও হয়। তাহলে 2 নাম্বারটা সঠিক নয়। এবার দেখি নাম্বার 3, উত্তল দর্পণে বিবর্ধন ইজ লেস দেন 1 হয়, কারণ উত্তল দর্পণে সবসময় খর্বিত বিম্ব গঠিত হয়। একটু আগে আমরা আলোচনা করেছি, খর্বিত বিম্ব গঠিত হলে বিবর্ধন লেস দেন 1। আর অবতল দর্পণে খর্বিত এবং বিবর্ধিত দুই ধরনের বিম্ব গঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে গ্রেটার দেন এবং লেস দেন 1 হতে পারে, হয়। এখন তাহলে আমাদের রাইট কোনটা? সকল দর্পণে অবাস্তব বিম্ব গঠিত হয় এবং উত্তল দর্পণে বিবর্ধন ইজ লেস দেন 1 হয়। তাহলে সেই ক্ষেত্রে 1 এবং 3 অর্থাৎ আনসার আমাদের এটা ঘ। এবার আমরা দেখব ইউ ইকুয়াল ইনফিনিটি, অর্থাৎ এটা এখানে ইনফিনিটি চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ লক্ষ্যবস্তুর অবস্থান অসীম দূরত্বে থাকলে নিচের কোনটি সঠিক? তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। আমরা জানি 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f। এখন যদি আমরা ইউ ইকুয়াল ইনফিনিটি বসাই তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা আমরা একটু দেখি। ভি ইকুয়াল 1/f। আচ্ছা, 1/ইনফিনিটি ইকুয়াল হয়ে যাচ্ছে এটা 0, অর্থাৎ ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা 0 হয়ে যায়। 0 প্লাস 1/v ইকুয়াল 1/f,
অর্থাৎ 0 প্লাস করলে এটা আমরা পেয়ে যাচ্ছি 1/v ইকুয়াল 1/f। এখন যদি আমরা এই আর গুণ করি এইটা এবং এইটা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভি এর সাথে 1 গুণ করলে ভি আর এফ এর সাথে 1 গুণ করলে এফ, অর্থাৎ ভি ইকুয়াল এফ পেয়ে যাচ্ছি। তাহলে কোনটা আনসার? এখানে দেখা যাচ্ছে ভি ইকুয়াল এফ, খ। এবার চলো পরবর্তীতে আমরা আরেকটি এমসিকিউতে চলে যাই। এখন খেয়াল করে দেখো, ও লক্ষ্যবস্তুর বিম্ব দর্পণ হতে কত সেন্টিমিটার দূরে গঠিত? খেয়াল করে দেখো, ও লক্ষ্যবস্তুর বিম্ব, এই যে ও একটি লক্ষ্যবস্তু আছে, এটার বিম্ব দর্পণ থেকে কত দূরে? এটা একটি সমতল দর্পণ। আমরা জানি সমতল দর্পণের যত দূরে লক্ষ্যবস্তু স্থাপন করা হয় প্রতিবিম্ব ঠিক অত দূরে গঠিত হয়। অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব 30 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দূরত্ব 30 সেন্টিমিটার হবে। অর্থাৎ ও লক্ষ্যবস্তুর বিম্ব দর্পণ হতে 30 সেন্টিমিটার দূরে গঠিত হবে। এবার চলো পরবর্তীতে আমরা চলে যাই। খেয়াল করে দেখো, দুটি একই ধরনের চিত্র, অর্থাৎ একই চিত্র, এটি দিয়ে একটি অভিন্ন প্রশ্ন, এটি দিয়ে একটি উদ্দীপক দিয়ে দুটি প্রশ্ন থাকে, এটাকে আমি একটু আলাদা করে ফেলেছি। খেয়াল করে দেখো, এখানে এখানে জানতে চেয়েছে প্রতিফলন কোণ আর এর মান কত ডিগ্রি, অর্থাৎ প্রতিফলন কোণ এই যে আর, এটার মান কত ডিগ্রি। এখানে আমরা একটু দেখি, এই যে এখানে দেওয়া আছে 30 ডিগ্রি, আর একান্তর কোণ হলে এইটাও 30 ডিগ্রি, অর্থাৎ এটা আপতন কোণ আই 30 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণও 30 ডিগ্রি, অর্থাৎ আর 30 ডিগ্রি হবে। কোথায় এটা? ক আনসার। এবার আমরা আরেকটি সৃজনশীলে আরেকটি এমসিকিউতে আমরা চলে আসলাম। প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? খেয়াল করে দেখো, লক্ষ্যবস্তু যখন, এটা একটি অবতল দর্পণ, লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করে তখন প্রতিবিম্ব গঠিত হয়, সেটা আমরা রশ্মি চিত্রের মাধ্যমে জানতে পারি। এই যে দর্পণের ঠিক পেছনে, অর্থাৎ একটা বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়, এবং সেটা অবাস্তব সোজা এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়, এবং সেটা অবস্থান হয় দর্পণের পিছনে। সেই ক্ষেত্রে ওদের উত্তর হবে খ, দর্পণের পেছনে। খেয়াল করে দেখো, এখানে ঠিক আরেকটি অবতল দর্পণ। এখানে জানতে চেয়েছে বিবর্ধন এক্স হলে নিচের কোনটি সঠিক? এই যে একটু আগে আমরা দেখেছি, এখানে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটি হবে এটি। তাহলে প্রতিবিম্ব যদি এটি হয়, তাহলে এটা একটা বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, সেটা হবে ইজ গ্রেটার দেন 1। তাহলে এটা কোনটি হবে? এক্স যদি বিবর্ধন হয় তাহলে ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ খ হবে আনসার। বিবর্ধন হবে ইজ গ্রেটার, বিবর্ধন যদি এক্স দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেটার মান হবে ইজ গ্রেটার দেন 1, খ আনসার। নেক্সট আমরা চলে যাই। এখানে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে, দেখো একটু খেয়াল করে দেখো। এই যে এখানে এইটুককে দেওয়া আছে 30 ডিগ্রি, আর এখানে প্রতিফলন কোণের মান জানতে চেয়েছে কত, অর্থাৎ এইটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, অর্থাৎ এই কোণটার মান জানতে চেয়েছে। খেয়াল করে দেখো, এইটা 30 ডিগ্রি, অর্থাৎ এই পুরোটা হবে 90 ডিগ্রি। পুরোটা যদি 90 ডিগ্রি হয়, এইটুকু 30 ডিগ্রি বাদ দিলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আপতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণও 60 ডিগ্রি হবে, অর্থাৎ এখানে প্রতিফলন কোণের মান হবে 60 ডিগ্রি, অর্থাৎ উত্তর হবে এখানে খ। খেয়াল করে দেখো পরবর্তী এমসিকিউটা, কোন প্রতিফলিত রশ্মিটি ব্যাপ্ত প্রতিফলন নির্দেশ করে? খেয়াল করে দেখো, এই সবগুলো প্রতিফলিত রশ্মি দেখানো হয়েছে, অর্থাৎ প্রতিফলনের পর এই রশ্মিগুলো সমান্তরাল আছে। প্রতিফলনের পর এই রশ্মিগুলো একটি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ অভিসারী গুচ্ছে মিলিত হয়েছে। প্রতিফলনের পর এই রশ্মিগুলো ছড়িয়ে পড়ছে, অর্থাৎ অপসারী গুচ্ছে পরিণত হয়েছে। সমান্তরাল গুচ্ছে, অভিসারী গুচ্ছে এবং অপসারী গুচ্ছে যদি পরিণত হয় তাহলে সেটা ব্যাপ্ত প্রতিফলন নয়। এখানে দেখো, ব্যাপ্ত হলেন সমান্তরাল রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর আর সমান্তরাল থাকে নাই, এই যে আপতিত রশ্মি, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি সমান্তরাল ভাবে আপতিত হলেও প্রতিফলনের পর সমান্তরাল থাকে নাই, সুতরাং ব্যাপ্ত প্রতিফলন হবে এইটি, অর্থাৎ আনসার হবে ঘ। নেক্সট, কোন ঘটনার জন্য আমাদের চারপাশের বস্তু অনুজ্জ্বল দেখায়? এটা সুষম প্রতিফলন অবশ্যই না, নিয়মিত প্রতিফলন না, এটা আসলে ব্যাপ্ত প্রতিফলনের জন্য আমাদের চারপাশের বস্তু অনুজ্জ্বল দেখায়। ব্যাপ্ত প্রতিফলন হলে রশ্মিগুচ্ছ ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে, অর্থাৎ কোনো অভিসারী, অপসারী বা সমান্তরাল গুচ্ছে পরিণত হয় না বিধায় এটা
আর চারপাশের বস্তু অনুজ্জ্বল দেখায়। ওকে, নেক্সট, কোনো পৃষ্ঠ হতে আলো কিভাবে প্রতিফলিত হবে তা কিসের উপর নির্ভর করে? আচ্ছা, এটা আসলে নির্ভর করে আলো প্রতিফলনের প্রথম সূত্র, প্রতিফলনের দ্বিতীয় সূত্র, প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর, অর্থাৎ প্রতিফলকের পৃষ্ঠের প্রকৃতির উপর। পৃষ্ঠটি কিরকম, সেটা মসৃণ, অমসৃণ, স্বচ্ছ, অস্বচ্ছ, এটা কোন ধরনের প্রতিফলক পৃষ্ঠ তার উপর ডিপেন্ড করে প্রতিফলন কিরকম হবে। আসলে এখানে আনসার হবে গ। আচ্ছা, এখানে আলো কোন মাধ্যমে সরল পথে গমন করে? কোন মাধ্যমে আলো সরল পথে গমন করে? অস্বচ্ছ ও অসমসত্ব। অস্বচ্ছ পথে তো আলো গমন করতে পারে না। স্বচ্ছ ও অসমসত্ব, অসমসত্ব মাধ্যমে সরল পথে গমন করতে পারে না, এখানে বেঁকে যায়। অসমসত্ব হলে সেখানে আলো বেঁকে যায়। এখানে দেখা যাচ্ছে স্বচ্ছ ও সমসত্ব, অর্থাৎ স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম হলেই আলো সরল পথে গমন করতে পারে। তাহলে এটা আনসার হবে গ, আর বাকি তিনটা আর হবে না। এখানে দেখো আরেকটি এমসিকিউ আছে। আলোক বাধাপ্রাপ্ত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কি বলে? আচ্ছা, বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসা অর্থাৎ ফিরে আসার ঘটনাকে বলে আলোর প্রতিফলন। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার ফলে বাধা পেয়ে যদি আবার ফিরে আসে পূর্বের মাধ্যমে, তাহলে সেটা হবে আলোর প্রতিফলন। নেক্সট, খেয়াল করে দেখো, এখানে একটি এমসিকিউ দেওয়া আছে। গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে কি বলে? অর্থাৎ গোলীয় দর্পণের প্রধান ফোকাস, গোলীয় দর্পণ অবতল দর্পণ একটা গোলীয় দর্পণ, যেটা আমরা দেখি, এটা ধরো প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র। এখানে যদি আমরা একটা তল কল্পনা করি এইভাবে, যদি আমরা একটা তল কল্পনা করি এইভাবে, অর্থাৎ এটার সাথে লম্বভাবে একটি তল কল্পনা করলাম, তাহলে সেটা হবে কি ফোকাস তল। অর্থাৎ এবার আরেকটি এমসিকিউতে আমরা চলে আসলাম। উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ, উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত? আমরা জানি ফোকাস দূরত্ব এফ ইকুয়াল আর বাই 2। তাহলে এফ ইকুয়াল আর বাই 2, এখানে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 14 আর 2 ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এটা উত্তল দর্পণ না শুধু, এটা গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ উত্তল অবতল দুটির ক্ষেত্রেই প্রযোজ্য। এফ ইকুয়াল আর বাই 2, এখানে আনসার হবে 7 সেন্টিমিটার। এখানে একটি এমসিকিউ আছে, দেখো এখানে জানতে চেয়েছে ও এ লক্ষ্যবস্তুর বিবর্ধন কত। এই যে এখানে দেখো ও এক লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে স্থাপিত আছে, অর্থাৎ লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে স্থাপিত হলে এটা এখানে একটি উল্টা বিম্ব পাই এবং লক্ষ্যবস্তুর আকারের সমান বিম্ব পাওয়া যায়। আকারে যেহেতু সমান বিম্ব, লক্ষ্যবস্তুর আকারের সমান বিম্ব হলে আমরা জানি m ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ বিবর্ধন 1 হয়। এখানে বিবর্ধন হবে 1, অর্থাৎ আনসার হবে গ। এরপরে দেখো এখানে একটি এমসিকিউ আছে। এখানে এমসিকিউটি হলো ও এ লক্ষ্যবস্তু এফ ও সি এর মধ্যে রাখলে প্রতিবিম্ব কিরূপ হবে? এফ ও সি এর মধ্যে, অর্থাৎ এই লক্ষ্যবস্তুকে যদি আমরা এখানে স্থাপন করি, এটা প্রতিবিম্ব কিরূপ হবে? এটা আমরা জানি প্রতিবিম্বটা হয় এই যে এই জায়গায় অসীম বক্রতার কেন্দ্রের মধ্যে, এবং এটা বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। বাস্তব এবং উল্টো হয়, বাস্তব উল্টো এবং বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। তাহলে এটা কোনটা হবে? বাস্তব উল্টো এবং বিবর্ধিত, অর্থাৎ খ হবে আনসার। বাস্তব উল্টো এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। নেক্সটে আমরা চলে যাই আরেকটি এমসিকিউতে। গোলীয় দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণ বলতে এখানে উত্তল অবতল দুই ধরনের দর্পণই বলা হয়েছে। গোলীয় দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণ হবে অভিসারী দর্পণ। আচ্ছা, অভিসারী দর্পণ মানে হলো এক বিন্দুতে মিলিত হয়, প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি একটি বিন্দুতে মিলিত হয় সেটা হয় অভিসারী দর্পণ। খেয়াল করে দেখো, উত্তল দর্পণে এই যে এটি একটি উত্তল দর্পণ, এটা আলোক রশ্মি এখানে এসে এই দিকে ছড়িয়ে গিয়েছে, এখানে এসে এই দিকে ছড়িয়ে গিয়েছে, অর্থাৎ একটি বিন্দুতে মিলিত হয় নাই। যেহেতু একটি বিন্দুতে মিলিত হয় নাই, তাহলে উত্তল দর্পণটা অভিসারী দর্পণ না, এটা কাটা। উত্তল দর্পণ অপসারী দর্পণ, এটা যেহেতু ছড়িয়ে পড়েছে, আলোক রশ্মি সমান্তরাল রশ্মিগুচ্ছ ছড়িয়ে পড়েছে, তাহলে এটা অবশ্যই অপসারী দর্পণ। যেহেতু উত্তল দর্পণ একটা অপসারী দর্পণ, অবতল দর্পণ অবশ্যই একটি অভিসারী দর্পণ। দেখো অবতল দর্পণ এখানে একটি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ কোনো বিন্দুতে প্রতিফলনের পর যদি মিলিত হয় তাহলে ওই দর্পণটি হবে প্রতিফলিত রশ্মি। কোনো বিন্দুতে প্রতিফলনের পর মিলিত হলে তাহলে সেই দর্পণটি হবে
অভিসারী দর্পণ। তাহলে এখানে আমাদের 2 এবং 3, এটা হলো সঠিক আনসার। এখানে গ হলো 2 এবং 3। নেক্সট, খেয়াল করে দেখো, অবতল দর্পণ আপতিত রশ্মি সমূহকে অপসারী করে। অপসারী করা মানে ছড়িয়ে পড়া, এটা অবতল দর্পণ করে না, এটা করে উত্তল দর্পণ। এটা কাটা হবে, অর্থাৎ সঠিক হবে না। অভিসারী করে অর্থাৎ এক বিন্দুতে মিলিত করে, তার মানে অভিসারী করে, এটা হবে রাইট। প্রকৃতপক্ষে মিলিত হয়, এখানে আমরা দেখছি আসলে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ অবশ্যই এখানে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, তাহলে এইটিও রাইট, অর্থাৎ 2 এবং 3 হবে এটার আনসার। 2 এবং 3 অর্থাৎ আনসার খ। নেক্সট, খেয়াল করে দেখো, এখানে এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। সমতল দর্পণ কোন কোন জায়গায় ব্যবহার করা হয়? পেরিস্কোপ তৈরিতে ব্যবহার হয়, এটা সঠিক। টেলিস্কোপ তৈরিতে ব্যবহার হয়, এটা সঠিক। ওভারহেড প্রজেক্টর তৈরিতে ব্যবহার হয়, এটা সঠিক। অর্থাৎ এই জিনিসগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এখানে 3টি হলো আনসার। সমতল দর্পণের ব্যবহারের মধ্যে এই 3টি আছে, অর্থাৎ পেরিস্কোপ, টেলিস্কোপ এবং ওভারহেড প্রজেক্টর তৈরিতে সমতল দর্পণ ব্যবহার হয়। খেয়াল করে দেখো, এখানে আরেকটি এমসিকিউ আছে। খর্বাকৃতির প্রতিবিম্ব দেখা যায় এমন ধরনের একটি গোলীয় দর্পণের দর্পণের ব্যাসার্ধ এত। খর্বাকৃতির প্রতিবিম্ব দেখা যায় এমন একটি গোলীয় দর্পণের ব্যাসার্ধ 1 মিটার। আচ্ছা, তাহলে বক্রতার ব্যাসার্ধ যদি 1 মিটার হয়, একটু খেয়াল করে দেখো, খর্বাকৃতির প্রতিবিম্ব দেখা যায় এমন ধরনের একটি গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ। খেয়াল করে দেখো, এটা যদি খর্বাকৃতির প্রতিবিম্ব দেখা যায়, সেটি একটি কি বলা হয়েছে? খর্বাকৃতির প্রতিবিম্ব দেখা যায় এমন ধরনের একটি গোলীয় দর্পণ, অর্থাৎ খর্বাকৃতির প্রতিবিম্ব দেখা যায়, সেটা অবতল দর্পণও একটি খর্বাকৃতির প্রতিবিম্ব গঠন করতে পারে। তাহলে সেটার হলো, ধরো বক্রতার ব্যাসার্ধ এখানে সি, বক্রতার ব্যাসার্ধ যদি আমরা এইটুককে 1 মিটার ধরি, তাহলে ফোকাস দূরত্ব হবে হলো এইটুক, ফোকাস দূরত্ব সেটা হবে 0.5 মিটার। এখন বলছে 0.35 মিটার দূরে কোনো বস্তু এর অক্ষের উপর স্থাপন করলে, এটা আমরা ধরে নিলাম এখানে একটি লক্ষ্যবস্তু স্থাপন করা আছে, তাহলে প্রতিবিম্ব গঠিত হবে দর্পণের পিছনে। দর্পণের পিছনে যখন অবতল দর্পণের পিছনে প্রতিবিম্ব গঠিত হলে সেটা বিবর্ধিত এবং অবাস্তব এবং সোজা হয়, তাহলে অবাস্তব ও সোজা হবে, অর্থাৎ গ হবে আনসার। এবার দর্পণটির ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব এখানে আমরা দেখতেই পাচ্ছি 0.5 মিটার হবে। দর্পণের ফোকাস দূরত্ব আমরা জানি, ফোকাস দূরত্ব F=R/2। আর হলো বক্রতার ব্যাসার্ধ, এই যে এখানে দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ 0.1, আর 2 দিয়ে ভাগ করলে, সরি এটা 0.1 না, এটা 1 আর 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 0.5 মিটার, অর্থাৎ এটা হবে ফোকাস দূরত্ব। এখানে আনসার হবে খ। নেক্সটে চলে যাই, খেয়াল করে দেখো, এখানে একটি যন্ত্র দেখা যাচ্ছে। উদ্দীপকের যন্ত্রটিতে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়েছে? এই যে এখানে একটি সমতল দর্পণ ব্যবহার হয়েছে, এখানে একটি সমতল দর্পণ ব্যবহার হয়েছে, অর্থাৎ উদ্দীপকের দর্পণটি, এটি একটি পেরিস্কোপ। এই এখানে দর্পণের উদ্দীপকের দর্পণটি হবে হলো সমতল দর্পণ, অর্থাৎ ক হবে আনসার। নেক্সট, এখানে খেয়াল করে দেখো, এখানে প্রশ্ন করেছে উদ্দীপকের যন্ত্রে ব্যবহৃত দর্পণ দুটি টিউবের দেয়ালের সাথে কত কোণে স্থাপন করা আছে? দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয়? দন্ত চিকিৎসায় দাঁতকে আমাদের বড় করে দেখতে হয়, এই জন্য এটাকে যে দর্পণ বিবর্ধিত বিম্ব গঠন করে সে দর্পণ ব্যবহার করতে হয়। উত্তল দর্পণ খর্বিত বিম্ব গঠন করে, আর সমতল দর্পণ একই সাইজের বিম্ব গঠন করে, আর অবতল দর্পণ হলো বিবর্ধিত বিম্ব গঠন করে। সুতরাং দন্ত চিকিৎসায় আমরা অবতল দর্পণ ব্যবহার করি। এবার নেক্সটে, একটি 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট স্বচ্ছ ফাঁপা গোলককে কেটে এর বাইরের পৃষ্ঠে পাড়া লাগানো হলো, অর্থাৎ এখানে 20 সেন্টিমিটার ব্যাস, এই যে দেখো 20 সেন্টিমিটার ব্যাস, এটার ব্যাস হলো 20 সেন্টিমিটার। এটাকে আমরা কেটে, এটাকে যদি আমরা অর্ধেক করি, কাটার পরে যদি এখানে আমরা পাড়া লাগাই, তাহলে এটা কি ধরনের বিম্ব গঠন হবে? এটা একটা এটা একটি অবতল দর্পণ তৈরি হবে। আচ্ছা,
যে দর্পণটি তৈরি হলো সেটি কি রূপ? সেটা হবে অবতল দর্পণ। এই যে ভিতরের পৃষ্ঠ মসৃণ, বাইরের পৃষ্ঠ অমসৃণ। দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত হবে? খেয়াল করে দেখো, বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? এই যে গোলীয় দর্পণের যে গোলকের অংশ, গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলে। খেয়াল করে দেখো, এখানে ব্যাসার্ধ হবে এইটুক, তার মানে টোটালটা যদি 20 সেন্টিমিটার হয় তাহলে এইটুক ব্যাসার্ধ হবে। টোটালটা যদি 20 সেন্টিমিটার, অর্থাৎ টোটালটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হবে এইটুক, তাহলে এটা হবে 10 সেন্টিমিটার। তাহলে এটা আবার আনসার হবে 10 সেন্টিমিটার। নেক্সট, উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে ক্রমশ দর্পণের নিকটে আনা হলে কি ঘটে? সেটা আমরা দেখব। আনা হলে কি ঘটে? প্রতিবিম্ব ও দর্পণের কাছে সরে আসে। প্রতিবিম্ব দর্পণের কাছে সরে আসে, অর্থাৎ একটি উত্তল দর্পণকে যদি, উত্তল দর্পণের সামনে যদি আমরা লক্ষ্যবস্তু রাখি, এটা যদি ক্রমশ দর্পণের নিকটে আনে, অর্থাৎ এটা যদি সামনের দিকে আগায়, দর্পণটাও সামনের দিকে, প্রতিবিম্বটাও সামনের দিকে এগিয়ে আসবে, অর্থাৎ প্রতিবিম্ব দর্পণের কাছে সরে আসবে, এটা রাইট। প্রতিবিম্বের আকৃতি ক্রমশ বড় হতে থাকবে, অর্থাৎ এটা যতই কাছে আনা হবে প্রতিবিম্বের আকৃতিটা বড় হতে থাকবে, এটাও রাইট। প্রতিবিম্ব সর্বদাই বস্তুর আকারের চেয়ে ছোট হবে, অর্থাৎ এখানে যে লক্ষ্যবস্তুর যে সাইজটা আছে প্রতিবিম্ব তার চেয়ে সবসময় যত আগে আনি আর পিছিয়ে নেই লক্ষ্যবস্তুর চেয়ে ছোট বিম্ব গঠন হবে, এটাও রাইট। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে ঘ। এই বিষয়গুলো আমাদের একটু বারবার পড়ে পড়ে একটু মনে রাখতে হবে। এবার খেয়াল করে দেখো, ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য। ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য হলো দর্পণের পুরুত্ব কম এবং সুষম হতে হবে, অর্থাৎ দর্পণটি পাতলা হতে হয় এবং সুষম হতে হয়, অর্থাৎ সব দিকে সেম ব্যাদের হতে হবে, সেম সাইজের হতে হবে, অর্থাৎ থিকনেস এটা সেম হতে হবে, তাহলে এটা রাইট। দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে, অবশ্যই সমতল দর্পণের পৃষ্ঠ অবশ্যই সমতল হতে হবে এবং সুষম সমতল হতে হবে, সেটা এটা রাইট। এবং দর্পণের কাজ বায়ু বুদবুদ শূন্য হতে হবে, অর্থাৎ দর্পণের ভিতরে কোনো বায়ু থাকতে পারবে না, বায়ু বুদবুদ থাকতে পারবে না, তাহলে এই বৈশিষ্ট্যও থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের তিনটাই রাইট, এখানে আনসার হলো ঘ। আচ্ছা, আমাদের আজকে এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।